নমস্কার, আমি সৌম্য। ওয়েলকাম টু আড্ডা অ্যানালিটিক্স। আজকের ইরান, ইসরায়েল এবং ইউএসের যে যুদ্ধে সিজফায়ার হয়েছিল, সেই যুদ্ধে সিজফায়ার এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যেটা কথা আসছে, ভেঙে গিয়েছে বা ভেঙে যাবে। আর এই সিজফায়ারকে বাঁচানোর জন্য পাকিস্তানে একটা মিটিংয়ের ঘোষণা করা হয়েছে। জেডি ভ্যান্স এসে গিয়েছে। বিভিন্ন রকম খবর আমরা জানার চেষ্টা করব। তো আজকে মোটামুটি গ্রাউন্ড জিরো আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেখানটায় মেনলি স্ট্র্যাটেজি, জিওপলিটিক্যাল ফেলিওর, অ্যাটাক, এগুলো নিয়েই কথা বলবে। ইসরায়েলের নোংরামি এবং আমেরিকার একটা নেতা বা মাতব্বর হয়ে যাওয়ার মতন ব্যাপার। সিজফায়ার করার কোনো মানে ছিল না যদি লেবাননের রাজধানী বেরুটে ইসরায়েল 100টার উপর এয়ার স্ট্রাইক করে পুরো শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। মানে এই রকম একটা নৃশংস কাজ করার আগে যাদের হাত পা আটকায় না বা বাঁধে না, তাদেরকে কিছু বলার থাকে না। তারা সমস্ত রকম নোংরামিকে ছাড়িয়ে গিয়েছে। স্কুল, কলেজ, হসপিটাল সব কিছুকে অ্যাটাক করে দিয়েছে। ইরানও ঠিক করেছে। হরমুজ প্রণালী, স্ট্রেট অফ হরমুজকে ব্লক করে দিয়েছে, কিছু করার নেই। ইরান তাদেরকে বাঁচানোর জন্য যা যা করার দরকার, তাদেরকে আপনারা যদি কোণঠাসা করে দেন, তা যা যা করার দরকার সব ঠিক করবে। যদি কোনো রেটরিক সিদ্ধান্ত না, সেটাও ঠিক আছে। আপনি কোনো দেশকে তার কোমর ভেঙে দেবেন, হাত পা ভেঙে দেবেন, সে দুটো চড় মারলে যদি আপনার ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতিটা আপনাকে কিন্তু মেনে নিতেই হবে। সব থেকে বড় ফ্ল্যাশ পয়েন্ট হলো হরমুজ প্রণালীতে আমরা যদি দেখি, ইরান যেটা করেছে, ইসরায়েল কিন্তু অ্যাটাক করার পরেই করেছে। তার আগে কিন্তু ইরান কিছু করেনি। ইরান কিন্তু ঠিকঠাকই ছিল। আল জাজিরা আর আন্তর্জাতিক মেরিটাইম বা বিভিন্ন যদি সিকিউরিটি রিপোর্ট আমরা যদি দেখি, এই হরমুজ প্রণালী কিন্তু রীতিমতো এই মুহূর্তে ওয়ার জোনে পরিণত হয়েছে। এবং ওয়ার জোনে পরিণত হয়েছে মানে এখানে সিজফায়ার কিন্তু আর বেশি দিন থাকবে না, যেটা ট্রাম্প চেষ্টা করছে। এবং পাকিস্তানে আজকের রাত্রেবেলা মিটিংটা জাস্ট শুধু শুধুই হতে চলেছে। এর কোনো কিন্তু কিছু পথ খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় আজকে স্যাটারডে, পরে সানডে, মন্ডে একটা কিছু, আবার একটা সোমবার দিন কিছু একটা বলবে, শেয়ার মার্কেট আপ ডাউন হয়ে যাবে। তো এই মুহূর্তে যেটা হলো কারেন্ট খবর, 200টার বেশি কমার্শিয়াল জাহাজ আটকে আছে এবং ভারতেরও প্রচুর জাহাজ ওখানে আটকে আছে। তো এই জাহাজগুলো যদি না এখান থেকে ছাড় পায়, তাহলে কিন্তু এনার্জি ক্রাইসিস ইউরোপ, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় চলতেই থাকবে। যেটা লেটেস্ট পাওয়া খবর অনুযায়ী আইআরজিসি দুটো ট্যাঙ্কারকে হাইজ্যাক করেছে এবং লারাক আইল্যান্ডের কাছে ওটাকে নিয়ে গিয়েছে। মানে হাইজ্যাক করা জাহাজকে ওরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। তো জাস্ট লাইক টোল বুথ, একটা পলিটিক্যাল টোল বুথে পরিণত করে দিয়েছে ইরান জায়গাটা। তো ইরান এখন যথেষ্ট ফায়দা তুলছে এবং আমেরিকাও কিন্তু এই জিনিসটাকে ছাড়বে না। পশ্চিমা যে দেশগুলো, ওয়েস্টার্ন মিডিয়া কে বলেই দিচ্ছে ট্রানজিট ফি দিতে হবে এবং সেটা কোনো ইউএস ডলারে নেবে না। ইউএসএ ডলারে যদি ট্রানজিট ফি নিত তাহলেও একটা কিছু ব্যাপার ছিল। বলছে যে চাইনিজ ইউয়ানে ওরা টোল ফি নেবে। তো আমেরিকা এটা মানবে, এটা তো কেউ ভাববেই না। তো এটা আমেরিকার উপরে একটা কূটনৈতিক আর মানে একটা বিশাল বড় একটা চড় বলতে গেলে। চায়না কিন্তু ভিতর থেকে ভালোই গেম খেলছে। তো মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকেই কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ড যাচ্ছে। তো এই মুহূর্তে যদি কোনো রকম কোনো মিসফায়ার ইরানের দিক থেকেও হয় বা ইউএস এর দিক থেকেও হয়, তাহলে কিন্তু সিজফায়ার পুরোপুরি জলে যাবে এবং এখানটাতে আবারও একটা বাজে অবস্থা তৈরি হবে, যেখানটায় সবাই কিন্তু এর ফল ভোগ করবে। অলরেডি যেটুকুনি হয়ে গিয়েছে, এর ফল কিন্তু আগামী 1 বছর ধরে আপনাদেরকে ভোগ করতে হবে। কারণ প্রত্যেকটা সিজন থাকে, প্রত্যেকটা সিজনে বিভিন্ন রকম জিনিস রপ্তানি এবং আমদানির উপর ডিপেন্ড করে কিন্তু সারা বছরের হিসাব নির্ধারণ হয়। সেখানে এই একটা টোটাল আজকে 42 থেকে 43 দিনের যুদ্ধে একটা বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আমেরিকা ভেবেছিল যে আকাশ থেকে যুদ্ধ করে ইরানের কিন্তু ভেনেজুয়েলার মতো রেজিম চেঞ্জ করে দেবে। কিন্তু ইরানে কিন্তু এই ব্যাপারটা এরকম নয়। ইরানে ছোট 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 করে ওদের কিন্তু নেতৃত্ব ভাগ করে দেওয়া আছে। ওরা
আহ, একটা জায়গাকে আপনি দখল যদি করে নেন, আরও একটা জায়গা কিন্তু সেইখানটায় রেটালিয়েট করবে আপনাকে। আপনি যেমন ধরুন ভারতবর্ষকে যদি আক্রমণ করতে যান, পশ্চিমবঙ্গকে আপনি নিয়ে নিলেন, কিন্তু বিহার, উত্তরপ্রদেশ এরা কিন্তু নিজেদের মতন করে নিজেরা যুদ্ধ করবে এবং আপনাকে ক্ষমতা ছাড়বেন। তো তেমনি ইরানে এই যে আইআরজিসি আছে, এরা মেনলি ইসলামিক কট্টরপন্থী একটা উইং, যারা ইসলামটাকে মানে সঠিক অর্থে যে চালনা করছে এরকম নয়, কিন্তু যেভাবে চালনা করছে ইসলামিক কট্টরপন্থী একটা উইং। ঠিক আছে, ওদের মতন করে ওদের দেশে ওরা যা খুশি তাই করুক, আপনার পছন্দ তো ওই দেশে থাকবেন, না পছন্দ তো ওই দেশে থাকবেন না। কিন্তু এইটা যে ভাবধারা, একটা চিন্তাধারা গোটা দেশের মানুষের মধ্যে আছে, সেইটা কিন্তু কখনোই আপনি দূরে ফেলতে পারবেন না। আপনি যতবার অ্যাটাক করবেন, আপনার দেশের হয়তো একজন নেতাকে মেরে দিলেন, আর একজন নেতাকে মেরে দিলেন, কিন্তু রেজিম চেঞ্জ এইভাবে হবে না। বেরুটে যে প্রক্সি গ্রুপগুলো আছে তার উপরেও যদি চাপ বাড়াতে থাকেন, তার উপরে যদি এয়ার স্ট্রাইক করতে থাকেন, এগুলো কিছুতেই কিছু হবে না। যদি এগুলোর সব কিছু থেকে আমাদেরকে বাঁচতে হয়, ইসরায়েলকে কিন্তু নিজেকে চুপচাপ করতে হবে, নিজেকে কিছুটা শান্ত রাখতে হবে। ওই জায়গাটাতে বসে গালফে, পার্সিয়ান গালফে আমরা কয়েকদিন ধরে দেখছি যেভাবে ইসরায়েল ওই জায়গাটাকে ঘাঁটছে, এবং আমার মনে হয় ইসরায়েলের এত বড় ক্ষমতা নেই যে ওখানে অতগুলো দেশের মাঝখানে ও একা বসে এই কাজগুলো করবে, বা বিশাল কিছু উন্নত দেশ। তো ওর পিছনে ব্যাকিং আছে, যা দেখবেন যে আমেরিকার একটা বিশাল বড় ব্যাকিং ইসরায়েলকে দিয়ে যাচ্ছে, এবং ইসরায়েল মেনলি আমেরিকাই, মানে আমেরিকার কিন্তু বড় বড় যারা বিজ্ঞানী, তারা কিন্তু একটা সময় বেশিরভাগই ইহুদি বিজ্ঞানী ছিল। এবং যদি ওপেন হাইমার সম্পর্কে এবং ওইখানে পরমাণু বোমা তৈরি করার সময় যদি দেখতে যান, তো আমেরিকাতে কিন্তু প্রচুর ইহুদি আছে, তো ইহুদিদের ওয়ান পার্ট কিন্তু ইসরায়েলে আছে। আল জাজিরা এবং আন্তর্জাতিক যে বিভিন্ন মিডিয়াগুলো আছে, তাদের কথা অনুযায়ী পাকিস্তানের ইসলামাবাদে আজকে রাত্রেবেলা ইউএসএ ইরান একটা হাই প্রোফাইল সামিট হবে। হয়তো পিস অ্যাকর্ড যেটা মানার জন্য বলা হচ্ছিল যে 10টা পয়েন্ট, 15টা পয়েন্ট, ইরানের পক্ষ থেকে যে 10 পয়েন্ট বা আমেরিকার পক্ষ থেকে যে 15 পয়েন্ট রাখা হয়েছে, সেগুলো কিন্তু কেউই মেনে নেবে না। আসিম মনির যে পাকিস্তানের যে ডেলিগেট আছে, ও একটা বেকার একজন লোক, ওর কথার কোনো ভ্যালু নেই, জাস্ট কিছু টাকা পয়সা হয়তো পাবে, ইরান থেকেও কিছু টাকা নেবে, আর আমেরিকা থেকে কিছু টাকা নেবে, তো করবে। জেডি ভ্যান্স আসছে, স্পেশাল কিছু লোকজন নিয়েও এসছে, কিন্তু জেডি ভ্যান্সের, আমার মনে হয় জেডি ভ্যান্স তো ট্রাম্পের থেকে বেশি কট্টরপন্থী লোক। সেক্ষেত্রে কোনো রকম কোনো নেগোসিয়েশনে জেডি ভ্যান্স যাবে না। ট্রাম্প হলে তাও হয়তো যেতে পারতেন, কিন্তু জেডি ভ্যান্স যাবে না। এই যে বেইরুটে ইসরায়েলের হামলা, হরমুজ প্রণালীতে আম, ইরানের যে এই অ্যাগ্রেশন, এই মুহূর্তে এমন একটা জায়গায় আছে যে পিস অ্যাকর্ড কিন্তু ভেঙে যাওয়ার সব থেকে বাজে অবস্থায় আছে। পিস অ্যাকর্ড তো হয়ইনি এবং হওয়ার কোনো চান্সও নেই। তো আজকের পুরোপুরি ঘটনা ডিপেন্ড করবে পাকিস্তানে এই বৈঠকে কি হলো, এবং বৈঠকের পর ইসরায়েল কতটা চুপ করে থাকলো, মেনলি ইসরায়েল না আমেরিকা। তো এই জায়গাটাকে কিন্তু গুলিয়ে যেভাবে হোক, যে কটা দিনের আর এই ক্রুড অয়েলের সুপ্রিমেসি আছে, সেই কটা দিন কিন্তু এইখানে আমেরিকা এই ঝামেলাটা চালিয়ে যাবে কোনো না কোনোভাবে। কারণ ক্রুড অয়েলের যে এই গ্রহণযোগ্যতা, এটা কিন্তু আস্তে আস্তে কমবে উইথ এভলিউশন অফ ব্যাটারি ইন্ডাস্ট্রি আর আদার্স রিনিউয়েবল সোর্সেস, যে ইন্ডাস্ট্রিগুলো যেভাবে রেভলিউশনাইজ হচ্ছে। তো সেই মুহূর্তে কিন্তু ক্রুড অয়েলের এই ব্যাপারটা কিন্তু আর থাকবে না, যেমন হয়েছিল কয়লার ক্ষেত্রে। কয়লা একটা সময় প্রচুর পরিমাণে উম, বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নতি বা কাঠামো তৈরিতে সাহায্য করেছিল। তো লড়াইটা হলো এনার্জির জন্য, এনার্জি যেখান থেকে আমরা পাই। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে একটা 48 আওয়ার্সে আলটিমেটামও দিয়ে দিয়েছে, যেটা মোস্ট প্রবাবলি সোমবার দিনে গিয়ে শেষ হচ্ছে। পেন্টাগনে বিভিন্ন রকম হাই স্ট্যাটাস ওদের বিভিন্ন আলোচনাও চলছে। যুদ্ধের প্রস্তুতির জন্য ডেফকন 3 লেভেলের অ্যালার্টেও রাখা হয়েছে ওদের বাহিনীকে। আমেরিকার বন্ধু রাষ্ট্র যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহিতে বর্ডার সিকিউরিটি আর এয়ার ডিফেন্স সিস্টেমকে
ফুল ক্যাপাসিটিতে আমেরিকা অ্যাক্টিভ করে রেখে দিয়েছে। মানে যুদ্ধের জন্য আমেরিকা জাস্ট একটা সময় কিনে নিচ্ছে এবং ইরানের উপর প্রচুর পরিমাণে হামলা করবে। এবং ট্রাম্প যেটা বলেছিল হয়তো সেটাই করবে, সোমবার দিন করবে না, দেখবেন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার হামলার ইন্টেন্সিটি বজায় রাখবে, শুক্রবার দিন এসে বলবে আবার আমি কিছু করব। কারণ এইভাবেই ও স্টক মার্কেটটাকে ম্যানিপুলেট করার সবসময় চেষ্টা করছে। যুদ্ধটা জাস্ট একটা সামনে দেখানোর জন্য। তো এই মুহূর্তে যদি নৌযুদ্ধও শুরু হয়, আমেরিকা কিন্তু সেই নৌযুদ্ধের জন্য তাদের যে যে ফ্লিট দরকার সেই সমস্ত ফ্লিটকে কিন্তু ইরানের কাছাকাছি স্ট্রেট অফ হরমুজের কাছাকাছি নিয়ে চলে এসছে। এবং এই মুহূর্তে যদি আপনি এয়ারের যে এয়ার ট্রাফিকগুলো দেখেন, সেখানটায় কিন্তু কমার্শিয়াল ড্রোন আর যে রেকনিসেন্স এয়ারক্রাফট যেগুলো আছে, যেগুলো ম্যাপিংয়ের কাজে ইউজ করা হয়, সেই এয়ারক্রাফটগুলো ছাড়া কিন্তু অন্যান্য এয়ারক্রাফট কিন্তু এই ফ্লাইং জোনে আর দেখা যাচ্ছে না। এয়ার ট্র্যাকগুলো করলে এই মুহূর্তে এটাই দেখা যাচ্ছে। তো সমস্ত কিছু ইন্টেলিজেন্স ইউরোপের বা আমেরিকার বিভিন্ন দেশের লোকেরা কোনো ইন্টেলিজেন্সই এখনো কাজে লাগছে না। এখন পুরোপুরি হয়ে গিয়েছে ট্রাম্পের কোম্পানি কোথায় বিনিয়োগ করছে, কোথায় বিনিয়োগ করছে না, শর্ট পজিশনে আছে, তা কি পজিশন হোল্ড করছে সেইটার উপর ডিপেন্ড করে ট্রাম্পের কিন্তু বাকি সিদ্ধান্ত নিচ্ছে। তো আপনাদের কিন্তু ট্রাম্পকে যথেষ্ট বেশি পরিমাণে ফলো করা উচিত যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত। কারণ আগামী 48 ঘন্টা যে ডেডলাইন ট্রাম্প দিয়েছে, সেই ডেডলাইনটা কি সত্যি সত্যিই ডেডলাইন, নাকি না এরপর আমেরিকা কোনো অ্যাটাক করবে না আবার কিছু একটা করবে। তো কি হচ্ছে পাকিস্তানে এবং আমেরিকা কি করতে চলেছে, এবং আমি একটা আপনাদের জন্য পার্টিকুলার ভিডিও আনতে চলেছি যে ট্রাম্পের টুইট কিভাবে শেয়ার মার্কেটকে হ্যাম্পার করেছে এবং হ্যাম্পার করে, এবং ট্রাম্প কিভাবে চেষ্টা করছে যে আমাদের মার্কেটগুলোকে যতটা পারে নষ্ট করে দেওয়া যায় বা খেয়ে নেওয়া যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। কারণ এইভাবেই কিন্তু জিওপলিটিক্সের খেলাগুলো চলতে থাকে। জিওপলিটিক্সে প্রত্যেকটা জিনিস ঘটনা ঘটে কোনো না কোনো ব্যবসায়ী সিদ্ধান্তে, আমার বা আপনার স্বার্থের জন্য নয়। এই জিনিসগুলোকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমি যতটা বুঝি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং লজিক যদি থেকে থাকে আমার অ্যানালাইসিসে, তাহলে লাইক করে কমেন্ট করে প্লিজ আমাকে সাপোর্টটা জানাবেন।